আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং আজকের ক্লাসে আমরা যা শিখাবো এটা মূলত সৃজনশীল প্রশ্নে ৪ মার্কসের জন্য আসে। ফর 4 মার্কস। মানে আজকের ক্লাসে যে পড়াগুলো আমরা পড়বো এটা কয় মার্কসের জন্য আসবে স্যার? 4 মার্কসের জন্য। সো এই জিনিসটা খুব ভালোভাবে শিখতে হবে স্যার এবং এটা তোমাদের বইয়ে অত ভালোভাবে দেওয়া নাই। এটা তোমাদের বইয়ে খুব আবছা মানে জটিল করে লিখছে প্লাস বিস্তারিত বলা নাই। দ্বিতীয়ত হচ্ছে একেকজন এটা একেকভাবে শিখায়। তো আমি করব কি তোমাকে আজকে এটার A to Z in depth এমনভাবে বুঝায় দিব যে সব ধরনের গ্রাফ আর একেকজন কেন একেকভাবে গ্রাফ আঁকে বা প্রত্যেকটা গ্রাফের মধ্যে ডিফারেন্স কি A to Z যেন তুমি সব বুঝতে পারো সেভাবেই তোমাকে শিখাই দিব। তো চলো স্টার্ট করি। আচ্ছা, আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাকে আমি কয়েকটা জিনিস একটু বুঝা বলি। মানে এই জিনিসগুলো যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে আজকের ক্লাসটা তোমাকে করানোর জন্য সহজ হবে। ওকে? বিষয়টা হচ্ছে তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে পিএইচ এর রেঞ্জ কত থেকে কত পর্যন্ত থাকে। মনে রাখবা স্যার, পিএইচ মূলত 0 থেকে 14 এর মধ্যে পিএইচ এর রেঞ্জ থাকে। এটা মনে করো 0, এটা হচ্ছে 14 আর মাঝখানে হচ্ছে থাকে হচ্ছে 7। এইখানে একটা চার্ট থাকে মানে মান থাকে হচ্ছে 3 পর্যন্ত আর এখানে একটা মান থাকে হচ্ছে 10 পর্যন্ত। যদিও আমি এটা একটু আগের ক্লাসে তোমাদের বলছিলাম, তারপর এখন একটু বুঝাই দিই কারণ এখন এটা সবচেয়ে বেশি লাগবে। মনে রাখবা 10 থেকে 14 পর্যন্ত সাধারণত এটাকে বলি আমরা স্ট্রং, STRONG, স্ট্রং বেজ। বেজ মানে ক্ষার। এরপরে হচ্ছে গিয়ে তোমার সাধারণত 7 থেকে 10 পর্যন্ত, 7 থেকে 10 পর্যন্ত এটাকে আমরা কি বলি স্যার? উইক। এক কাজ করি, স্ট্রংটাকে আমরা লাল কালি দিয়ে লিখি আর উইকটাকে অন্য কোনো কালি দিয়ে লিখি। এটা যেহেতু স্ট্রং বেজ এটাকে লাল কালি দিয়ে লিখলাম। স্ট্রং, STRONG, স্ট্রং বেজ মানে শক্তিশালী ক্ষার। এটা হচ্ছে উইক বেজ। এটা কি স্যার? 7 থেকে 10 পর্যন্ত যে রেঞ্জটা সেটা হচ্ছে উইক বেজ। উইক বেজ। এরপরে হচ্ছে তোমার 0 থেকে 3 পর্যন্ত যে রেঞ্জটা সেটা হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং অ্যাসিড। আর যেটা তোমার 3 থেকে 7 পর্যন্ত সেটা তোমার উইক অ্যাসিড। ঠিক আছে স্যার? যদি আমি স্পেসিফিকলি বলি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে, 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে স্ট্রং অ্যাসিড, STRONG, স্ট্রং অ্যাসিড। আর 3.1 থেকে শুরু করে 6.9 পর্যন্ত হচ্ছে উইক অ্যাসিড। উইক অ্যাসিড। এরপরে 7 হচ্ছে গিয়ে নিরপেক্ষ বা নিউট্রাল, বা এটাকে আমরা মূলত বলি পানি। পানির পিএইচ, পানির পিএইচ যেরকম নিউট্রাল থাকে, তো 7 কি স্যার? 7 হচ্ছে নিউট্রাল মানে নিরপেক্ষ, না অ্যাসিডও না ক্ষারও না। আচ্ছা, পানি না বলে নিরপেক্ষই বলে দেই, যেটাকে আমরা বলি নিউট্রাল, সেটা হচ্ছে নিরপেক্ষ, রাইট? 7 কি স্যার? 7 হচ্ছে নিরপেক্ষ মানে সে অ্যাসিডও হবে না ক্ষারও হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে 7.1 থেকে শুরু করে এইটা হচ্ছে গিয়ে তোমার 7.1 থেকে শুরু করে 10 পর্যন্ত এটা হচ্ছে উইক উইক অ্যাসিড, না সরি উইক বেজ। অ্যাসিড কেন বললাম? 7.1 থেকে শুরু করে 10 পর্যন্ত এটা হচ্ছে উইক মানে দুর্বল বেজ। বেজ মানে কি বাবা? ক্ষার। আর 10.1 থেকে শুরু করে 14 পর্যন্ত এটা হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং বেজ। আমি কি কথা বুঝতে পারছি স্যার? তাহলে এইটা হচ্ছে মূলত পিএইচ এর রেঞ্জটা। ক্লিয়ার? আচ্ছা, এখন গ্রাফটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে গিয়ে মনে করো এটা হচ্ছে বুরেট, তাই না? এটা হচ্ছে বুরেট, ওই যে নলটা। আর এইটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এটা কি স্যার? কনিক্যাল ফ্লাস্ক। ঠিক আছে? এখন তুমি যে জিনিসটা মনে রাখবে, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, কনিক্যাল ফ্লাস্কটা ঠিক করে আঁকি।
কনিক্যাল ফ্লাস্কটা একদম ব্যাকাঝাকা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে বুরেট, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। মনে রাখবে স্যার, বুরেটে যা থাকবে, বুরেটে যা থাকবে সেটা গ্রাফের তো আমরা জানি যে দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। মনে রাখবা, বুরেটে যা থাকবে সেটা হচ্ছে গ্রাফের এক্স অক্ষে বসাইতে হবে। বুরেটে, তাহলে আমি লিখে দিই বুরেট, বুরেটে, বুরেটের ক্ষার অথবা অ্যাসিডের আয়তন, তার মানে বুরেটের আয়তন লিখে দিই শুধু, আয়তন এক্স অক্ষে, এক্স অক্ষে বসাতে হবে। কেন এটা একটু পরে বলবো, এখন দরকার নাই, আপাতত একটু লিখে নাও, বসাতে, বসাতে হবে। আর মনে রাখবা, আমি কি বলছি আগেই তো তোমাদের একটু আগেই তো বললাম, একটু আগে না, আচ্ছা এখনই বলে দিই, এটা বলি নাই আগে কখনোই। মনে রাখবা, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা কি রাখি, পিএইচ মিটার রাখি, তাই না? এটা মাথায় রাখিও, কনিক্যাল ফ্লাস্কে পিএইচ মিটার রাখি, তাই না? পিএইচ মিটার রাখলে ওই পিএইচ কে একটা রেটিং দিবে না? পিএইচ একটা রেটিং দিবে না? পিএইচ মিটার রাখলাম, পিএইচ মিটার কি বুঝো না? পিএইচ মিটার হচ্ছে এরকম একটা, মনে করো দণ্ড থাকে, ওই দণ্ডের ওই পাত্রের মধ্যে এরকম ডুবাইলে পিএইচ স্ক্রিনের মধ্যে রেটিং দেয় যে পিএইচ এর মান 3 অথবা 4 বা 5 কিছু একটা। তো ওই পিএইচ মিটারটা যদি রাখো তাহলে পিএইচ একটা রেটিং দিবে, ওই পিএইচ এর রেটিংটা তুমি মনে রাখবা গ্রাফের ওয়াই অক্ষে বসাবা। তাহলে এটা লিখি পিএইচ মিটার, আচ্ছা পিএইচ মিটার লেখা দরকার নেই, বলি যে পিএইচ এর মান, পিএইচ এর মান, পিএইচ এর মান গ্রাফের, গ্রাফের ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে বসাতে হবে, বসাতে হবে। স্যার এই কথাটা তোমার মাথায় রাখতেই হবে। আরেকবার একটু বলি, মানে বুলেটের মধ্যে যা থাকবে, বুলেটের মধ্যে যা থাকবে, ক্ষার থাকুক বা অ্যাসিড থাকুক, যেটাই থাকুক না কেন, বুলেটের মধ্যে যেটাই তুমি দাও না কেন, সেটার যে আয়তন হবে, সে আয়তনটা তুমি বসাবো কোন অক্ষে, এক্স অক্ষে। ক্লিয়ার? এরপরে আম, এরপরে হচ্ছে গিয়ে তোমার কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা পিএইচ মিটার রেখে দিব। ওই পিএইচ মিটার তো একটা রেটিং দিবে, মান দিবে, ওই মানটা আমরা কোন অক্ষে বসাবো, ওয়াই অক্ষে বসাবো। তাহলে আমার গ্রাফটা কিরকম হবে, আমি দেখি গ্রাফটা একটু একা দেখাই তোমাদেরকে। গ্রাফটা এরকম হবে, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে x অক্ষে কাকে বসাবো? এক কাজ করি, আমি গ্রাফটা সোজা বরাবর নিচেই আঁকি, এইখানেই আঁকি। এই যেটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স অক্ষে কাকে বসাবো বাবা, একটু আগে বললাম এক্স অক্ষে তাকে বসাবো, এক্স অক্ষে জানি কাকে বসাবো, বুরেটের আয়তন, বুরেটের আয়তন, বুরেটের আয়তন। আর ওয়াই অক্ষে কাকে বসাবো স্যার, ওয়াই অক্ষে বসাবো পিএইচ, ওয়াই অক্ষে কাকে বসাবো, পিএইচ এর মান। ক্লিয়ার? ব্যাস, এতটুকু যদি তুমি বুঝে যাও স্যার, বিলিভ করো আহামরি আর কোনো কষ্ট নাই। এবার আমরা অন্য পড়ার দিকে চলে যেতে পারবো, মানে এবার আমরা গ্রাফের দিকে চলে যেতে পারবো। এক কাজ করি, আমি এটাকে একটু উপরে উঠে নিয়ে নিই। আচ্ছা এখানে আমি আয়তন লিখি নাই, এখানে লিখছি আয়ন লিখছি, এটা হবে আয়তন, বুলেটের আয়তন। আচ্ছা স্যার, এখন আমরা মূলত যে টপিকটা শিখবো এটা মূলত 4 মার্কসের জন্য আসে, 4 মার্কসের জন্য। এটা হচ্ছে পিএইচ এর গ্রাফ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সো ভালো করে মনোযোগ দিয়ে শিখো। আচ্ছা, একটু আগে দেখো আমি তোমাদের কিন্তু বলছিলাম যে এক্স অক্ষে কাকে রাখতে হবে? এক্স অক্ষে রাখতে হবে বুলেটের আয়তন, মানে বুলেটে যে পদার্থটা থাকবে সেটার যে আয়তন হবে সেটাকে রাখতে হবে এক্স অক্ষে। আর ওয়াই অক্ষে কাকে রাখবো? ওই যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে একটা পিএইচ মিটার ডুবানো থাকবে, তো পিএইচ যে রেটিংটা দিবে, অর্থাৎ পিএইচ এর যে মানটা সেটা থাকবে ওয়াই অক্ষে। দেখো একটু আগে বুঝাইছিলাম, এই যে লেখো, দেখো লেখা আছে। ওকে? আচ্ছা, এবার খেয়াল করো স্যার, এবার আমি তোমাদেরকে গ্রাফ শিখাবো। একটা কথা বলি স্যার, এই গ্রাফটা আমি কিন্তু কম বেশি প্রত্যেকটা, মানে খুবই বিস্তারিত পড়াইছি। কবির স্যারের বইয়ের গ্রাফ, তারপর হচ্ছে হাজারি নাগ স্যারের বইয়ের গ্রাফ, ইভেন হাজারি নাগ স্যারের বই হয়তো একটা গ্রাফ দেখাইছে, আমি ২ টা করে গ্রাফ দেখাইছি। মানে তুমি যদি এই ভিডিওটা দেখো, এই অংশটুকু দেখো, আমার বিশ্বাস গ্রাফ রিলেটেড আর কোনো প্রবলেমই থাকবে না। ইভেন কোনো বইয়ের কোনো প্রবলেম থাকবে না। আমি বলে দিব কোনটা কবির স্যারের বইয়ের গ্রাফ, কোনটা হাজারি নাগ স্যারের বইয়ের গ্রাফ। ওকে? দেখো, আমরা একটু আগেই দেখে আসছি যে অ্যাসিড কয় ধরনের হয়? মানে অ্যাসিড আর ক্ষারের কয় ধরনের কম্বিনেশন হয়? ৪ ধরনের। স্ট্রং অ্যাসিড, স্ট্রং ক্ষার,
তারপরে স্ট্রং অ্যাসিড, উইক ক্ষার মানে উইক বেজ, এরপর হচ্ছে স্ট্রং বেজ, উইক অ্যাসিড, এরপর হচ্ছে উইক বেজ, উইক অ্যাসিড। ক্লিয়ার? তো প্রথমে ১ নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্ট্রং অ্যাসিডের সাথে একটা স্ট্রং ক্ষারের বিক্রিয়া করাবো। ওকে? তো চলো দেখো বিক্রিয়া করালে কি হয়? আমি স্ট্রং অ্যাসিডটা এখানে একটু লিখে রাখি STRONG, স্ট্রং বেজ, আর এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড STRONG, স্ট্রং অ্যাসিড। আমি ধরলাম যে স্ট্রং অ্যাসিডটাকে আমি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিছি। মনোযোগ দিয়ে শোনো কিন্তু। আর এটা ধরলাম যে স্ট্রং বেজকে কোথায় নিছি? বুরেটে নিছি। ওকে? এবার দেখো কি হইছে? আমি তো তোমাকে আগেই বলছি যে কনিক্যাল ফ্লাস্কে একটা পিএইচ মিটার রাখা হবে। এই দেখো একটা পিএইচ মিটার রাখা আছে। ঠিক আছে? তো পিএইচ মিটার ফার্স্টে কিসের রেটিং দিবে বলো তো? পিএইচ মিটার অবশ্যই পিএইচ এর রেটিং দিবে। এবার একটু গ্রাফের দিকে তাকাও। এই যে ইয়াটা আছে, কম্বিনেশনটা আছে, এই কম্বিনেশনের জন্য গ্রাফ হচ্ছে এইটা। এবং খেয়াল করে দেখো আমি যদি কম্বিনেশনটা চেঞ্জ করে ফেলি, আমি নিচে কি দিছিলাম? মানে কনিক্যাল ফ্লাস্কে কি দিছিলাম? স্ট্রং অ্যাসিড দিছিলাম। এখন দেখো কনিক্যাল ফ্লাস্কে আমি স্ট্রং বেস দিলাম, STRONG, স্ট্রং বেস দিলাম। এবং বুরেটে আগেরবার কি দিছিলাম? স্ট্রং বেস দিছিলাম। এবার বুরেটে দিলাম স্ট্রং অ্যাসিড, STRONG, স্ট্রং অ্যাসিড। কথা কি বুঝতে পারছি? কম্বিনেশন আমি চেঞ্জ করে ফেলছি। ওকে? এই কম্বিনেশনের জন্য এই চিত্র, আর এই কম্বিনেশনের জন্য এই চিত্র। কথা কি বুঝতে পারছি বাবা? তো চলো স্টার্ট করি। দেখো কি হয়। মনোযোগ দাও, খুবই মনোযোগ। প্রথমে আমার কাছে কি ছিল বলো? প্রথমে আমার কাছে কনিক্যাল ফ্লাস্কে ছিল হচ্ছে স্ট্রং অ্যাসিড। আমি যদি গ্রাফটা আঁকি, স্ট্রং অ্যাসিডের মান কত থেকে কত মধ্যে থাকে? 0 থেকে 3 এর মধ্যে থাকে। দেখো আমার স্টার্টিং পয়েন্ট কিন্তু 0 থেকে 3 এর মধ্যে আছে। কথা বুঝতে পারছি? স্ট্রং অ্যাসিডের পিএইচ রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকে? স্যার ভুলে গেছো? একটু আগে তো শিখেছিলাম। 0 থেকে 3 এর মধ্যে থাকে। আর স্ট্রং বেস এর পিএইচ রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকে? 10 থেকে 14 এর মধ্যে থাকে। তাহলে আমার গ্রাফটা যেহেতু আমার পিএইচ মিটারটা ফার্স্টে কোথায় আছে? পিএইচ মিটারটা কিন্তু স্ট্রং অ্যাসিডের মধ্যে আছে। তাহলে পিএইচ মিটার এখন রেটিং দিবে কত? 0 থেকে 3 এর মধ্যে কোনো একটা মান। এই দেখো 0 থেকে 3 এর মধ্যে আমি গ্রাফটা স্টার্ট করছি। এখন আরেকটা কথা একটু বলে দেই স্যার। অনেক সময় হয় কি, এখানে তো কোনো অ্যাসিড বলা নাই। এখানে কোনো অ্যাসিডের কথা বলা নাই। অনেক সময় এমনও হইতে পারে যে তোমাকে একটা অ্যাসিড দিয়ে দিল এবং ওই অ্যাসিডের ঘনমাত্রাও দিয়ে দিল। অ্যাসিড দিয়ে দিল, অ্যাসিডের ঘনমাত্রাও দিয়ে দিল। তখন কিন্তু পিএইচ তুমি বের করতে পারবা। যেমন তোমাকে একটা উদাহরণ দেই। মনে করো আমি এখানে বললাম, আমি কিন্তু এখন বলছি নরমালি স্ট্রং অ্যাসিড বলছি। অ্যাসিডের নাম বলি নাই। কিন্তু মনে করো আমি একটা অ্যাসিড বললাম যে HCl অ্যাসিড আছে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, যেটার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলারিটি। তখন তার পিএইচ কত হবে দেখো তো? আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ কনসেন্ট্রেশন মানে থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? 0.1ই হবে। তাই না? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে স্যার? 0.1। এগুলি কিন্তু বুঝার কথা। 0.1 আর এটা হবে মাইনাস লগ। দেখো তো এটা করলে কত আসবে? মনে করো এটা করলে কথার কথা দেখি কত আসে। এটা 10 টু দি পাওয়ার 1 তো এটা করলে 1 আসবে। 1 ই তো মেবি আসার কথা। আচ্ছা তারপর আমি একটু চেক করে দেখি এটা করলে 1 আসে কিনা। মাইনাস লগ মাইনাস লগ কত যেন? 0.1। হ্যাঁ, মাইনাস লগ 0.1 করলে 1 আসে। তখন কিন্তু তোমাকে এটা 1 থেকে স্টার্ট করতে হইতো, এই যে 0, 1 তখন এই দাগটা এখান থেকে স্টার্ট হইতো। কথা আমি বুঝতে পারি নাই বাবা। আরেকবার একটু বুঝাই। দেখো, আমি কি তোমাকে এখন এই যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কোন অ্যাসিড থাকবে সেটা কি বলে দিছি? মনোযোগ দাও বাবা। কনিক্যাল ফ্লাস্কের মধ্যে একটু দাঁড়াও। সরি, সমস্যা হচ্ছে আরকি। আচ্ছা দেখো বাবা, আমি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে এখানে তোমার কোন অ্যাসিড থাকবে সেটা কি বলে দিছি তোমাকে এখনো? বলে দেই নাই। তো এইজন্য র‍্যান্ডমলি তুমি 0 আর 3 এর মাঝখানে, কারণ স্ট্রং অ্যাসিডের রেঞ্জ কত থেকে কত মধ্যে থাকে? 0 আর 3। এজন্য র‍্যান্ডমলি তুমি 0 আর 3 এর মাঝখানে ধরবা। তাই না? কিন্তু আমি যদি তোমাকে অ্যাসিডটা বলে দেই, আমি যদি তোমাকে বলে দেই যে অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.1 আর অ্যাসিডটা হচ্ছে মনে করো HCl। এটা যদি আমি তোমাকে বলে দেই, তখন কিন্তু তোমার আর র‍্যান্ডমলি 0 থেকে 3 এর মধ্যে ধরতে হবে না। 0 থেকে 3 এর মধ্যে ধরতে হবে না। তুমি ওই যে 0.1 মোলারিটির পিএইচ বের করে ফেলতে পারবা। পিএইচ কত আসবে? পিএইচ আসবে হচ্ছে 1। ওই 1 থেকে তখন তুমি স্টার্ট করবে এই দাগটা। কথা ক্লিয়ার? আচ্ছা যাই হোক। তো মনে করো আমার এখানে বলে দেওয়া নাই অ্যাসিডটা কোনটা আর অ্যাসিডের ঘনমাত্রা কত, কিচ্ছুই বলে দেওয়া নাই। এজন্য আমি কত থেকে স্টার্ট করব? যেহেতু স্ট্রং অ্যাসিড বলছে, এজন্য আমি স্টার্ট করব 0 থেকে 3 এর মধ্যে। আমি কি কথা বুঝতে পারছি বাবা? এই দেখো আমি 0 থেকে 3 এর মধ্য থেকে স্টার্ট করছি। এখন দেখো বাবা কি হবে? মনে করো আমি করলাম কি, উপর থেকে এখানে কিন্তু একটা নল থাকে। মনে নাই বুলেটের মধ্যে একটা নল থাকে? এই নলটা যদি
চালু করে দেই, তাহলে কি ফোঁটায়, ফোঁটায় উপর থেকে কি স্ট্রং ক্ষার পড়তে থাকবে না? উপর থেকে ফোঁটায়, ফোঁটায় স্ট্রং ক্ষার পড়তে থাকবে, ক্ষার পড়তে থাকবে। এবার যত ক্ষার পড়বে, একটা একটু ভালো করে বুঝে নাও স্যার, বাকিগুলি পরে আর কষ্ট হবে না। উপর থেকে যদি তুমি কলটা ছেড়ে দাও বুলেটের, তাহলে উপর থেকে ক্ষার পড়তে থাকবে। ক্ষার পড়লে অ্যাসিডের পিএইচ কি 0 থেকে 3 এর মধ্যে আর থাকবে? আস্তে, আস্তে কিন্তু বাড়তে থাকবে। পিএইচ কি আস্তে, আস্তে বাড়তে থাকবে না? কারণ স্ট্রং ক্ষার পড়তেছে। স্ট্রং ক্ষার আর স্ট্রং অ্যাসিড মিলে বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে পিএইচ তো আর 0 থেকে 3 এর মধ্যে থাকবে না। আস্তে, আস্তে বাড়বে। এই দেখো আস্তে, আস্তে বাড়াচ্ছি কিন্তু উপরের দিকে উঠাচ্ছি। এবং খেয়াল করে দেখো, এই যে দেখো এখন এটা কি? এখানে লিখছি যোগকৃত ক্ষার। যোগকৃত ক্ষার কেন লিখছি? মনে নাই আমি তোমাদের বলছিলাম যে এক্স অক্ষে কাকে বসাবা? এক্স অক্ষে তাকে বসাবা যেটা বুলেটে থাকবে। বুলেটে কি ছিল? এ দেখো বুলেটের মধ্যে কি আছে? স্ট্রং ক্ষার আছে, বেজ আছে। এজন্য আমি এখানে লিখছি যোগকৃত ক্ষার। মানে ক্ষার যোগ করতেছি। দেখো ক্ষার ফার্স্টে ৫ মিলিলিটার দিলাম, ১০ মিলিলিটার দিলাম, ১৫ মিলিলিটার দিলাম। আস্তে, আস্তে দেখছো? এই দাগটা কিন্তু উপরের দিকে উঠতেছে। এই দেখো 0 থেকে ৩ এর মধ্য থেকে আস্তে, আস্তে উপরে উঠতেছে, উঠতেছে, উঠতেছে। এই যখন ৩ এ আসলো, খেয়াল করে দেখো, যখন ৩ এ আসলো তখন দাগটা কিন্তু খাড়া, খাড়া একদম উপরের দিকে উঠে গেছে। খাড়া উপরের দিকে উঠে গেছে। এটা তোমাকে মাথায় রাখতে হবে স্যার। প্লিজ মনোযোগ দিয়ে শোনো। একটা ভালো করে বুঝে নাও। ফার্স্টে কি হবে? তুমি মনে করো এই যে ৫ মিলিলিটার এড করলা, ১০ মিলিলিটার এড করলা বা ৬ মিলিলিটার এড করলা, ৭ মিলিলিটার ক্ষার এড করলা, ৮ মিলিলিটার ক্ষার এড করলা। আস্তে, আস্তে পিএইচ উপরের দিকে উঠতে থাকবে বাবা। আস্তে, আস্তে কি হবে? পিএইচ উপরের দিকে উঠতে থাকবে। এই দেখো পিএইচ উপরের দিকে উঠতেছে, আস্তে, আস্তে উঠতেছে। যেই না পিএইচ ৩ এর মধ্যে চলে আসছে, এই দেখো এখন কিন্তু ৩ এর মধ্যে চলে আসছে এই যে এখানে। তখনই দেখো একটা খাড়া একদম উপরের দিকে উঠে গেছে। দেখো এই দাগ, এই যে সবুজ করে বক্স করলাম যে, এই অংশটার দিকে তাকায় দেখো এটা কিন্তু খাড়া উপরের দিকে উঠে গেছে। এর কারণটা কি? এর কারণটা একটু পরে বলতেছি, একটু ওয়েট করো। খেয়াল করে দেখো, খাড়া যখন উপরের দিকে দাগটা উঠছে, উপরের দিকে কোথায় খাড়া উঠছে স্যার? ১০ পর্যন্ত কিন্তু খাড়া উঠছে। এরপরে কিন্তু আর দাগটা খাড়া ছিল না। আস্তে, 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 আস্তে দাগটা আবার কার্ভ হয়ে গেছে, বাঁকায় গেছে। দেখো, একটু এটার মানেটা বুঝাই। কেন? মনোযোগ দিয়ে শুনো স্যার। যখন আমরা জানি যে স্ট্রং অ্যাসিডের রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকে? 0 থেকে 3 এর মধ্যে থাকে। যখন তুমি ক্ষার এড করতেছো উপর থেকে, ক্ষারগুলি কি করতেছে? স্ট্রং অ্যাসিডকে আস্তে, 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 আস্তে শেষ করে দিচ্ছে। যখন ৩ এ চলে আসছে তখন কিন্তু আর কোনো স্ট্রং অ্যাসিড নাই। 0 থেকে 3 এর মধ্যে স্ট্রং অ্যাসিড ছিল। যখন আস্তে, আস্তে ক্ষার এড করবা, কার্ভটা উপরের দিকে উঠতেছে। যখন ৩ এ চলে আসছে তখন কিন্তু আর স্ট্রং অ্যাসিড নাই। স্ট্রং অ্যাসিড কম বেশি সব শেষ। কথা বুঝতে পারছি? কারণ স্ট্রং অ্যাসিড তো থাকবেই 0 থেকে ৩ এর মধ্যে। 0 থেকে ৩ এর মধ্যে স্ট্রং অ্যাসিড থাকবে। এরপরে তো আর স্ট্রং অ্যাসিড নাই। 3.1, 3.2, 3.3, 3.5, তারপর 4.1, 4.5 এগুলি কি স্ট্রং অ্যাসিড? না, এগুলি তো স্ট্রং অ্যাসিড না। তার মানে এই পাত্রের মধ্যে আর স্ট্রং অ্যাসিড নাই। কারণ আমি শুরুতে পাত্রে স্ট্রং অ্যাসিড দিলাম। স্ট্রং অ্যাসিডের রেঞ্জ থাকবে 0 থেকে 3 এর মধ্যে। যখনই ৩ পার হয়ে যাবে তখন তার স্ট্রং অ্যাসিড থাকবে না। এতটুকু কি বুঝতে পারছি বাবা? যেহেতু এখন আর স্ট্রং অ্যাসিড নাই, মনোযোগ দিয়ে শোনো। যেহেতু এখন আর স্ট্রং অ্যাসিড নাই, উপর থেকে যেহেতু স্ট্রং ক্ষার পড়তেছে, এই ৩ এর মধ্যে যখন চলে আসবে তখন আর এক ফোঁটাও, আর একটা ফোঁটাও যদি ক্ষার উপর থেকে পড়ে কনিক্যাল ফ্লাস্কে, যেহেতু ক্ষারটা স্ট্রং, তখন সে সোজাসুজি পিএইচটা ১০ এ চলে যাবে। কারণ স্ট্রং অ্যাসিডের রেঞ্জ কত? ১০ থেকে ১৪। আরেকবার একটু বুঝাই। মনোযোগ দাও প্লিজ স্যার। দেখো আমি মুছে দেই আবার। আমি কি করছি? স্ট্রং অ্যাসিড নিছিলাম কনিক্যাল ফ্লাস্কে, যার রেঞ্জ হবে 0 থেকে ৩ এর মধ্যে। যখন উপর থেকে ক্ষার এড করতেছো, আস্তে, আস্তে ৩ থেকে 0 থেকে মনে করো 0 থেকে ৩ এর মধ্যে না? তো আমি ধরে নিলাম আমার এখানে 1 আসছে। আমার এখানে দাগটা শুরু হইছে 1 থেকে। তাহলে ১ আস্তে, আস্তে ক্ষার এড করলে 1.1, 1.2, 1.3, 1.5, 1.8, তারপর হচ্ছে 2, 2.1, 2.3, 2.4, 2.6, 2.7 এরকম করে আস্তে, আস্তে বাড়তে থাকবে। যত উপর থেকে ক্ষার এড করতে থাকবা। ঠিক আছে? যখনই ৩ এ চলে আসবে তোমার পিএইচটা, যখনই ৩ এ চলে আসবে, এরপরে 3.1 এ কিন্তু আর স্ট্রং অ্যাসিড থাকবে না। বা ৩ এ আসলেই আমরা বলতে পারি প্রায় সব স্ট্রং অ্যাসিড শেষ। ৩ এ আসলেই কিন্তু প্রায় সব স্ট্রং অ্যাসিডই শেষ হয়ে যাবে। কারণ কি? স্ট্রং অ্যাসিডগুলি স্ট্রং ক্ষারের সাথে বিক্রিয়া করে ফেলবে। এরপরে উপর থেকে যদি আর ১ ফোঁটাও পড়ে, এখন তুমি বলবে স্যার ১ ফোঁটা কেন পড়বে? আরে বাবা তোমার কলটা অফ করতেও কি ১ সেকেন্ডও সময় লাগবে না? ১ সেকেন্ডের মধ্যে কি ১ ফোঁটাও ক্ষার পড়ে যাবে না উপর থেকে স্ট্রং ক্ষার? ওই ১ ফোঁটা স্ট্রং ক্ষার যখন পড়বে সাথে, সাথে পিএইচ লাফ দিয়া ১০ এ চলে যাবে। কারণ যখন ৩ এ চলে আসছে
তখন তো সব স্ট্রং অ্যাসিড শেষ, পাত্রের মধ্যে আর কোনো স্ট্রং অ্যাসিড নাই। আর এক ফোঁটা ক্ষারও যদি পড়ে, স্ট্রং ক্ষারও যদি পড়ে, স্ট্রং ক্ষারের রেঞ্জ কত? স্ট্রং ক্ষারের রেঞ্জ শুরু হয় 10 থেকে। এই জন্য এই দাগটা খাড়া লম্বা জাম্প করছে। কথা কি বুঝতে পারছি? ৩ এর আসার পরে যখন আর এক ফোঁটা পড়বে, খাড়া লম্বা 10 এ চলে যাবে। 10 এ চলে গিয়ে আস্তে, আস্তে, আস্তে আবার দাগটা বাঁকা হয়ে যাবে। এখন স্যার, আশা করি তুমি বুঝছো যে কেন দাগটা এরকম খাড়া লম্বা হইছে। কারণ সে তো 10 এ চলে যাবে সরাসরি। তাই না? যেহেতু সে 10 এ চলে যাবে স্যার, একটু ওয়েট করো। মনোযোগ দিয়ে শোনো। এখন আরেকটা ইম্পোর্টেন্ট কথা বলব কিন্তু স্যার। যেহেতু সে 10 এ চলে যাবে, তাইলে ৩ থেকে ১০ এর মধ্যে তো একটা মানে এখানে তো আর কোনো হবে না। মানে অ্যাসিড বা ক্ষার যুক্ত হবে না। বা পিএইচ এর আহামরি পরিবর্তন হবে না। ৩ থেকে সে সরাসরি ১০ এ জাম্প করতেছে। তাহলে ওই দাগটা কি খাড়া লম্বা ছাড়া আর কোনো উপায় আছে? এজন্য ধাপ করে খাড়া লম্বা হয়ে উপরের দিকে উঠে গেছে। ক্লিয়ার? এখন আবার উপরের দিকে গিয়া বাঁকা কেন হইছে? তোমার মনে এই প্রশ্নটা আসতে পারে? আবার উপরে উঠে কেন বাঁকা হইছে? তোমার মনে এই প্রশ্নটা আসতে পারে না স্যার? এর কারণটা কি একটু মনোযোগ দিয়ে শোনো স্যার। খুবই ইম্পোর্টেন্ট। যেহেতু এই জায়গায় আচ্ছা আগে ৩ এ বুঝাই। এখানে কোনো অ্যাসিড নাই। এখানে কোনো অ্যাসিড নাই আর। কোনো অ্যাসিড নাই। অ্যাসিড নাই। কথা বুঝিও। ৩ এ যখন প্রায় ৩ এ চলে আসছে পিএইচ, তখন কিন্তু আর কোনো অ্যাসিড নাই। আর এখানে যখন চলে আসছে, এখানে কিন্তু এবার ক্ষার এড হওয়া শুরু হইছে। তার মানে আবার উপর থেকে যদি আরো এক ড্রপ পড়ে ভুলে ভালে, তোমার কল অফ করতেও যেহেতু সময় লাগবে। এক ড্রপও যদি ক্ষার পড়ে, তখন ওই যে নতুন ক্ষারটা আসবে, ক্ষারের মধ্যে OH আয়ন আসবে। ক্ষারের মধ্যে OH মাইনাস থাকে না? ওই OH মাইনাস আগের আরেকটা OH মাইনাসকে কি বিকর্ষণ করবে না? কথা বুঝিও স্যার। কথাটা আমি তোমাকে বুঝায় দিই। দাঁড়াও আরেক জায়গায় একটু আইকা নেই, বুঝায় দিই তোমাকে। কথাটা হয়তো তুমি বুঝতেছো না। একটু ওয়েট করো স্যার। দেখো, এখানে যখন ছিল 0 থেকে ৩ এর মধ্যে, এই যে এইখানে যখন ছিল এইখানে 0 থেকে ৩ এর মধ্যে, তখন সব অ্যাসিড ছিল। অ্যাসিড মানে H+ ছিল। তাই না? ক্ষার উপর থেকে পড়তে সব H+ কে ভ্যানিশ করে ফেলছে। কোন জায়গায় ভ্যানিশ করে ফেলছে? ৩ এ। ৩ এর মধ্যে কিন্তু H+ কে ভ্যানিশ করে ফেলছে। ৩ এ অথবা 3.1 এ বলতে পারি আমরা। ৩ এ অথবা 3.1 এ। এরপর যখন আর ১ ড্রপ ক্ষার পড়বে, এই যে এখানে তখন জাম্প করে কোথায় চলে আসবে? ১০ এ। তার মানে এখানে OH আয়ন আছে। আবার উপর থেকে আরেক ড্রপ ফালাইলা। তার মানে আবার আরেকটা OH আয়ন এড হইলো। আবার উপর থেকে আরেকটা ড্রপ ফালাইলা, OH আয়ন এড হইলো। তাহলে খেয়াল করে দেখো তো এই OH আয়ন, এই OH আয়ন, এই OH আয়ন এরা একজন একজনকে বিকর্ষণ করবে না? এরা একজন একজনকে বিকর্ষণ করবে না? বিকর্ষণ করলে কি পিএইচটা আর বাড়তে পারবে অত দ্রুত? পিএইচ কি দ্রুত বাড়তে পারবে স্যার? পিএইচ কিন্তু আর দ্রুত বাড়তে পারবে না। কারণ একজন একজনকে অলরেডি একটা OH আয়ন আরেকটা OH আয়নকে বিকর্ষণ করতেছে। একটা OH আয়ন আরেকটা OH আয়নকে বিকর্ষণ করতেছে। দ্যাটস হোয়াই পিএইচ আর বাড়তে না পারার কারণে আস্তে, 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 আস্তে দেখো পিএইচ এর পরিবর্তন হচ্ছে। এখানে দেখো এখানে কিন্তু খাড়া এক্কেবারে একটানে পিএইচ এর পরিবর্তন হইছিল। কিন্তু এখানে কিন্তু আর একটানে পিএইচ এর পরিবর্তন হইতেছে না। অল্প, অল্প, অল্প করে পিএইচ এর পরিবর্তন হইতেছে। আমরা এটাকে বলি কমন আয়ন ইফেক্ট। এটাকে কি বলি বাবা? কমন আয়ন ইফেক্ট। কারণটা কি? কারণ এখানে কমন আয়ন আছে। এখানে OH আয়ন, আবার আরেকটা OH আয়ন এড হইলো, আবার আরেকটা OH আয়ন এড হইলো। তো একটা OH আয়ন আরেকটা OH আয়নকে বিকর্ষণ করবে। একটা OH আয়ন আরেকটা OH আয়নকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ হওয়ার ফলে কমন আয়ন ইফেক্ট তৈরি হবে এবং কমন আয়ন ইফেক্ট তৈরি হওয়ার কারণে এই কার্ভটা কি হবে স্যার? আস্তে, 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 আস্তে বাঁকা হবে। কথা বুঝতে পারছি? যদি কমন আয়ন ইফেক্ট না থাকতো, মানে একটা OH আরেকটা OH কে যদি বিকর্ষণ না করতো, তাহলে এটা সরাসরি এরকম জাম্প করে 14 তে উঠে যেত। কথা বুঝতে পারছি স্যার? 14 তে উইঠা যেত, এই যে এরকম জাম্প করে সোজা খাড়া 14 তে উঠে যেত। যেহেতু একজন একজনকে বিকর্ষণ করতেছে, তাহলে বিকর্ষণ করার কারণে পিএইচ কিন্তু দ্রুত বাড়তে পারতেছে না। পিএইচ কিন্তু দ্রুত বাড়তে পারতেছে না, যেহেতু বিকর্ষণ করতেছে। এজন্য আস্তে, আস্তে, আস্তে আরো যত ক্ষার এড করবা। দেখো এদিকে যত যাচ্ছি ক্ষার এড হইতেছে কিন্তু। ক্ষার এড হচ্ছে এবং পিএইচ আস্তে, 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 আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমি কি বুঝতে পারছি স্যার? আশা করি তুমি বুঝছো। এবার দেখো স্যার, কার্ভটা বুঝছো আশা করি। এবার দেখো এন্ড পয়েন্ট আমি লিখছি। এন্ড পয়েন্ট বা প্রশমন বিন্দু। প্রশমন বিন্দু কত? এখানে ইকুয়াল দিয়ে 7 লিখছি। প্রশমন বিন্দু 7 এ কেন লিখছি? প্রশমন বিন্দু মানে কি বাবা? প্রশমন বিন্দু মানে হচ্ছে যখন অ্যাসিড এবং ক্ষার একজন একজনকে সম্পূর্ণরূপে নিউট্রালাইজ করে দিবে বা ফিনিশ করে দিবে, ভ্যানিশ করে দিবে। একটা অ্যাসিড একটা ক্ষারকে সম্পূর্ণরূপে ভ্যানিশ করে দিবে। মানে অ্যাসিডেরও ঘনমাত্রা থাকবে না বা অ্যাসিডেরও বৈশিষ্ট্য থাকবে না, ক্ষারেরও বৈশিষ্ট্য থাকবে না। ওটাকেই তো বলা হয় এন্ড পয়েন্ট। ওটাকেই বলা হয় প্রশমন বিন্দু। মনে রাখবা, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং ক্ষারের প্রশমন বিন্দু কত হয়? 7। এর কারণটা কি?
কারণ হচ্ছে সম্পূর্ণ স্ট্রং অ্যাসিড, সম্পূর্ণ স্ট্রং ক্ষারকে কি ভ্যানিশ করে দেয় না? তাহলে কিন্তু কেউই থাকে না। কথা বুঝিও। তুমিও শক্তিশালী অপোনেন্ট, আমিও শক্তিশালী অপোনেন্ট। তাহলে একজন একজনকে সম্পূর্ণরূপে ভ্যানিশ করে দিব। তখন আর কেউই বেঁচে থাকবে না। কিন্তু তুমি যদি দুর্বল হও, আমি যদি শক্তিশালী হই, তাহলে কিন্তু আমি তোমাকে ভ্যানিশ করে দিব। তখন আমি অবশিষ্ট থাকবো, কিন্তু তুমি অবশিষ্ট থাকবে না। কথা বুঝতে পারছি বাবা? এটাও ঠিক একই রকম। স্ট্রং অ্যাসিড স্ট্রং ক্ষারকে যখন ভ্যানিশ করে দেয়, তখন পিএইচ কত হয়? ৭ হয়। ক্লিয়ার? তাহলে এই চিত্রটা দেখো, বোঝানো শেষ। চলো এবার পরের চিত্রটা বুঝাই। দেখো বাবা, এই চিত্রের দিকে মনোযোগ দাও। এখানে আমি কনিক্যাল ফ্লাস্কে কাকে নিছি? যে দেখো কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কাকে নিছি বাবা? কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিছি স্ট্রং বেজ, মানে আগেরটার উল্টা, স্ট্রং বেজ। আর উপরে নিছি হচ্ছে স্ট্রং অ্যাসিড। যেহেতু পিএইচ মিটারটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে থাকে, তাহলে ফার্স্টে সে স্ট্রং বেজের রেটিং দিবে। স্ট্রং বেজের রেটিং কত? আমরা সবাই জানি স্ট্রং বেজের রেটিং হচ্ছে 10 থেকে 14। তার মানে তোমার পিএইচ মিটারটা শুরুতে তোমার রেটিং দিবে 10 থেকে 14। এই জন্য দেখো আমার স্টার্টিং পয়েন্ট কিন্তু 10 থেকে 14 এর মধ্যেই আছে। খেয়াল করছো স্যার? আগেরবার রেঞ্জ কত ছিল? 3 থেকে 0 থেকে 3 এর মধ্যে। এইজন্য দেখো এখান থেকে স্টার্ট করছি। 0 থেকে 3 এর মাঝখানে যেকোনো একটা বিন্দুতে স্টার্ট করছি। এবার কিন্তু 10 থেকে 14 এর মাঝখানে যেকোনো একটা বিন্দুতে স্টার্ট করব। ক্লিয়ার? এখন তুমি বলতে পারো, স্যার 14 থেকে কেন স্টার্ট করেন নাই? 11 থেকে কেন স্টার্ট করেন নাই? বা 13 থেকে কেন স্টার্ট করেন নাই? এর কারণ তো তোমাকে বলেই দিলাম। আমাকে কোনো অ্যাসিডের নাম তো বলে দেয় নাই। সরি, কোনো ক্ষারের নাম তো বলে দেয় নাই। কোনো একটা ক্ষারের নাম এবং ক্ষারের ঘনমাত্রা যদি বলে দিত, তখন ক্ষারের জন্য আমি পিএইচ বের করে নিতাম। এরপরে পিএইচ এর মান যদি 13 হয়, তখন আমি 13 থেকে স্টার্ট করতাম। বুঝছো নি বাবা? এবার দেখো, তাহলে আমার স্টার্টিং কোথা থেকে স্টার্ট হবে? স্টার্টিং শুরু হবে 10 থেকে 14 এর মাঝখানে যেকোনো একটা জায়গা থেকে। দেখো আমি স্টার্ট করলাম। যত এদিকে যাচ্ছি তত কি লিখছি? দেখো যকৃত অ্যাসিড। আমি বলছি না এক্স অক্ষে কে থাকবে? এক্স অক্ষে থাকবে সে যে থাকবে হচ্ছে বুরেটে। বুরেটে কে আছে? অ্যাসিড আছে। স্ট্রং অ্যাসিড। তাহলে দেখো আমি উপরে লিখছি যকৃত অ্যাসিড। তার মানে যত তুমি এদিকে যাবা তত অ্যাসিড যোগ করা হচ্ছে। দেখো, যত অ্যাসিড যোগ করবা এই কনিক্যাল ফ্লাস্ক এর মধ্যে, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, তত কি হবে বাবা বলো তো? তত কিন্তু পিএইচটা কমতে থাকবে। কারণ এখন আছে 10 থেকে 14। অ্যাসিড এড করলে তো পিএইচ কমবে। এই দেখো তো আস্তে, আস্তে আমার গ্রাফটা কি নিচের দিকে যাচ্ছে না বাবা? দেখছো নিচের দিকে যাচ্ছে? এটাও ঠিক একই রকম। যখনই সে 10 এ চলে আসবে, এই যে 10 এ চলে আসবে, তখন কিন্তু আর কোনো স্ট্রং ক্ষার থাকবে না। স্ট্রং ক্ষার শেষ। এরপরে দেখো একদম খাড়া, লম্বা, সোজা। দেখো এই দাগটা সোজা নিচে নেমে আসছে। নিচে নেমে কততে গিয়ে আবার বাঁকা হওয়া শুরু হইছে? ওই ৩ থেকে দেখো আবার বাঁকা হওয়া শুরু হইছে কিন্তু। কারণটা কি? কারণ হচ্ছে যখন ১০ এ চলে আসবে, তখন কিন্তু আর স্ট্রং বেজ নাই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে। কথা বুঝিও। যখন ১০ এ চলে আসবে, তখন কিন্তু আর কোনো স্ট্রং বেজ নাই। এরপর আর এক ড্রপও যদি উপর থেকে, বুলেট থেকে আর কি অ্যাসিড পড়ে, স্ট্রং অ্যাসিড যেহেতু, স্ট্রং অ্যাসিডের মান কত? 0 থেকে 3 এর মধ্যে না? তখন সে ধাপ করে সোজা, সোজা নিচে নেমে 0 থেকে 3 এর মধ্যে চলে আসবে। এ দেখো 3 এ চলে আসছে। এরপরে আবার কেন এটা বাঁকা হয়ে গেছে? ওই আগেরটার মতোই কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্ট কি? উপর থেকে যেহেতু তুমি অ্যাসিড ফালাচ্ছ, তার মানে H+, আবার আরেকটা অ্যাসিডের ড্রপ ফালাইছো, আবার H+, আবার H+, তো একটা H+ আরেকটা H+ কে কি বিকর্ষণ করবে না? ওই বিকর্ষণের কারণে পিএইচ কি দ্রুত বাড়তে পারবে? পিএইচ যেহেতু দ্রুত বাড়তে পারবে না, এজন্য আস্তে, 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 আস্তে দেখো এই কার্ভটা, মানে এই রেখাটা কার্ভ হয়ে গেছে। কথা বুঝতে পারছি? এইখানেও ঠিক একই রকম। এই রেখাটা কেন কার্ভ বাবা? এই রেখাটা, এই যে এই অংশটুকু, এই অংশটুকু কেন কার্ভ? এই অংশটুকু কেন মানে সোজা লম্বা বরাবর নিচে গেল না? এর কারণ হচ্ছে এইখানে দেখো, যেহেতু ওই যে স্ট্রং বেজ আছে, তার মানে সব OH আয়নে ভরা। অনেকগুলি OH আয়ন আছে। অনেক। কথা বুঝতে পারছি? তো মনে করো তুমি উপর থেকে ১ ফোঁটা H+ ফালাইলা। এই দেখো ১ ফোঁটা H+ ফালাইলাম। তাহলে এই H+ আর এই OH- একজন একজনকে ভ্যানিশ করে দিল। এখনো কিন্তু অনেক OH- আয়ন আছে। এজন্য হালকা একটু নিচে নামবে। আবার আরেকটা H+ দিলা। ওইটা আবার আরেকটা OH আয়নকে ভ্যানিশ করে দিবে। হালকা আরেকটু নিচে নামবে। মানে পিএইচ কমে আসবে। আবার আরেকটা OH ভ্যানিশ হবে, আরেকটা OH ভ্যানিশ হবে, আরেকটা OH ভ্যানিশ হবে। এভাবে সব দিকে পিএইচ খালি নিচে নামতে, 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 নামতে যখন ১০ এ চলে আসবে, তখন কিন্তু ধাপ করে পিএইচ নিচে নেমে যাবে। নিচে নেমে গিয়ে ৩ থেকে আস্তে, আস্তে আবার বাঁকানো শুরু হবে। আশা করি স্যার আমি তোমাকে বুঝাতে পারছি স্যার। ঠিক আগেরটার উল্টাই। জটিল কিচ্ছু না বাবা। এখানে কোনো রকেট সায়েন্স এর কিচ্ছু নাই। একটু ওয়েট করো, আমি এখন এগুলি সব মুছে ফেলি বাবা। এটারও পিএইচ আম কি বলে প্রশমন বিন্দু কত হবে স্যার? এটারও প্রশমন বিন্দু হবে কিন্তু ৭। ওই আগেরটার মতোই। যেহেতু স্ট্রং অ্যাসিড স্ট্রং ক্ষার বিক্রিয়া করে, তাহলে একজন একজনকে যেহেতু পুরোপুরি ভ্যানিশ করে দিবে। পাত্রের মধ্যে তখন স্ট্রং অ্যাসিডও থাকবে না, স্ট্রং ক্ষারও থাকবে না। এজন্য পিএইচ কত হবে? ৭ হবে।
ক্লিয়ার? আচ্ছা দেখো স্যার, তাহলে এই ২ টা চিত্র তো তোমাকে বুঝায় ফেলছি, রাইট? এই ২ টা চিত্র যেহেতু তুমি বুঝে গেছো, এখন তোমাকে ওই যে কবির স্যারের বই থেকে চিত্রটা দেখাই। মনে রাখবা এই চিত্রটা হচ্ছে কবির স্যারের বই থেকে। এই যে এই চিত্রটা হচ্ছে কবির স্যারের বই থেকে। দেখো, আমি যদি বলি তোমাকে এই চিত্র আর এই চিত্র একদম সেম, দেখো কিভাবে দেখাই তোমাকে। এইখানে শুরু হইছে কত? 0 থেকে 3 এর মধ্যে না? খেয়াল করে দেখো তো, আমার এটাও তো 0 থেকে 3 এর মধ্যেই শুরু হইছে। দেখো এখানে পিএইচ, উপরের দিকে পিএইচ যাচ্ছে। দেখো স্টার্ট হইছে 0 থেকে 3 এর মধ্যেই কিন্তু। তাই না? 0 থেকে 3 এর মধ্যে স্টার্ট হইছে। এটাও আস্তে, আস্তে এরকম উপরের দিকে উঠছে 3 পর্যন্ত। এটাও দেখো আস্তে, আস্তে উপরের দিকে উঠছে 3 পর্যন্ত। এরপরে দেখো 3 থেকে শুরু করে একদম 10 পর্যন্ত এই দাগটা পুরোপুরি খাড়া গেছে না? এই দেখো আমার এটা তো 3 থেকে শুরু করে 10 পর্যন্ত পুরোপুরি খাড়া গেছে। এরপরে আবার 10 থেকে 14 পর্যন্ত আস্তে, আস্তে বাঁকা গেছে। এই দেখো আমার এটা তো 10 থেকে 14 পর্যন্ত আস্তে, আস্তে বাঁকা গেছে। কথা কি বুঝতে পারছি স্যার? তো কবির স্যারের বইয়ে সাধারণত এই চিত্র দেওয়া আছে। আর হাজারীনাগ স্যারের বইয়ে উপরে ২ টা চিত্র দেওয়া আছে। তো তোমার যেই চিত্র ভাল লাগে পিএইচ গ্রাফ করার জন্য তুমি সেই চিত্র ব্যবহার করতে পারো। ইট ডাজন্ট ম্যাটার, কেউ তোমাকে আটকাবে না বা ভুল দিবে না। ওকে। এবার দেখো তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের প্রশমন বিন্দু কত? ৭। এটা কেন? এটার কারণটা তো বুঝিয়ে বললামই। কারণ তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার পরস্পরের সাথে একদম কমপ্লিটলি রিঅ্যাক্ট করে ফেলে। পরস্পরকে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে শেষ করে ফেলে। তার মানে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ার পরে অ্যাসিডও অবশিষ্ট থাকে না, ক্ষারও অবশিষ্ট থাকে না। যেহেতু অ্যাসিড ক্ষার কেউই অবশিষ্ট থাকে না, তাহলে তার পিএইচ এর প্রশমন বিন্দু কত হবে? ৭। ওকে। এর পরেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাবা। কোন নির্দেশক ব্যবহার করবা এই টাইট্রেশন করার জন্য? আমি লিখে রাখছি যে কোনো নির্দেশক ব্যবহার করা যাবে। এই দেখো ব্যবহৃত নির্দেশক লিখে রাখছি যে কোনো নির্দেশক। এর কারণটা কি? কারণটা দেখো আমি একটু বুঝাই বলি। আমি আগে আমার মতো করে বুঝাই দেই বাবা। দেখো এখানে তুমি ব্যবহার করতেছো 0 থেকে 3 এর মধ্যে, আর এখানে আছে 10 থেকে 14 এর মধ্যে। এই দুটার মধ্যে পার্থক্য কত বলো তো বাবা? 0 থেকে 3 আর ওটা হচ্ছে 10 থেকে 14। তাহলে পার্থক্য হচ্ছে 3 থেকে 10 এর মধ্যে পার্থক্য না? কথা বুঝিও। 0 থেকে 3 এই পর্যন্ত 0 থেকে 3 আর এখানে হচ্ছে 10 থেকে 14। তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 10 থেকে তুমি 3 বাদ দিয়ে দাও না। তাহলে পার্থক্য হচ্ছে কত? 0 থেকে 10 এর মধ্যে। তাহলে এই 0 থেকে 10 এর মধ্যেই তোমাকে নির্দেশক চুজ করতে হবে। তার মানে তুমি এমন একটা নির্দেশক চুজ করবা যেটার পিএইচ রেঞ্জ হবে কত? 3 থেকে 10 এর মধ্যে। দেখো তো 3 থেকে 10 এর মধ্যে কারা, কারা আছে? ফেনফথেলিন এটা হচ্ছে ৮ থেকে ৮.2 থেকে 9.8 এর মধ্যে, তার মানে এটা 3 থেকে 10 এর মধ্যে পড়ে। থাইমল ব্লু এটাও কিন্তু ৩ থেকে ১০ এর মধ্যে পড়ে। ক্রিসল রেড ৩ থেকে ১০, ফেনল রেড, তারপর হচ্ছে থাইমল ব্লু, এরপর হচ্ছে আ লিটমাস তো সাধারণত আমরা ইউজ করি না। লিটমাস পিএইচ হিসেবে ইউজ করা হয় না। নির্দেশক হিসেবে ইউজ করা হয় না। তারপর মিথাইল রেড ৩ থেকে ১০ এর মধ্যে কিন্তু আছে। থাইমল ব্লু আছে। থাইমল ব্লুটা নাই। এই যে অম্লটা নাই। এবং মিথাইল অরেঞ্জও আছে। তাহলে খেয়াল করে দেখছো কম বেশি ৯ টা নির্দেশকের মধ্যে ৮ টা নির্দেশকই কিন্তু ব্যবহার করা যাচ্ছে। ৯ টা নির্দেশকের মধ্যে ৮ টা নির্দেশকই কিন্তু ব্যবহার করা যাচ্ছে। এইজন্য দেখো স্যার আমি লিখে রাখছিলাম যেকোনো নির্দেশক ব্যবহার করা যাবে। এই যে যেকোনো নির্দেশক ব্যবহার করা যাবে। যেকোনো নির্দেশক এই রেঞ্জের মধ্যে পড়ে। তাই না? আরেকবার একটু তাহলে বুঝাই। তোমার কি স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং ক্ষারের পিএইচ করতেছিলাম না? সরি গ্রাফ করতেছিলাম স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং ক্ষার। তো স্ট্রং অ্যাসিডের কত রেঞ্জ? 0 থেকে 3 এর মধ্যে। আর স্ট্রং ক্ষারের কত? 10 থেকে 14 এর মধ্যে। তাহলে তাদের মধ্যে যে গ্যাপটা, তাদের মধ্যে যে গ্যাপ, এই দেখো আমি লিখে রাখছি। তাদের মধ্যে গ্যাপ কোনটা? এই যে তাদের মধ্যে গ্যাপ হচ্ছে এটা। এটার মধ্যে তোমাকে নির্দেশক মানে চুজ করতে হবে। তার মানে যে নির্দেশক এই রেঞ্জের মধ্যে পড়ে, তাদেরকেই তুমি ব্যবহার করতে পারবা। তো কম বেশি সবাই এই রেঞ্জের মধ্যে পড়ে। তার মানে এখানে যেকোনো নির্দেশককে ব্যবহার করা যাবে। কথা বুঝতে পারছি স্যার? ওকে। তো চলো পরেরটা দেখি। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড এবং উইক বেস। স্ট্রং অ্যাসিড এবং উইক বেস। দেখো তো আমি এইখানে মনে করো স্ট্রং অ্যাসিডকে নিলাম। কনিক্যাল ফ্লাস্কে কি নিলাম স্যার? স্ট্রং অ্যাসিড, STRONG, স্ট্রং অ্যাসিড। এখানেও নিলাম স্ট্রং অ্যাসিড। ঠিক আছে? দেখো তো স্ট্রং অ্যাসিড যদি নেই তাহলে পিএইচ মিটার রেটিং কত দিবে? 0 থেকে 3। দেখো আমি 0 থেকে 3 থেকে স্টার্ট করছি। উপর থেকে যদি তুমি ক্ষার ফালাইতে থাকো, যেহেতু উপরে উইক বেস দিছি, তাই না? উইক বেস ক্ষার ফালাইতে থাকলে কি হবে দেখো? আস্তে, আস্তে দেখো পিএইচ উপরে উঠবে। যখনই ৩ এ উঠবে তখন কিন্তু ক্ষারটা লাফ দিবে। লাফ দিয়ে এবার কততে যাবে? যেহেতু তুমি উইক বেস ফালাচ্ছ, মানে দুর্বল ক্ষার ফালাচ্ছ। দুর্বল ক্ষারের রেঞ্জ কত থেকে কত পর্যন্ত থাকে স্যার? দুর্বল ক্ষারের রেঞ্জ থাকে হচ্ছে সাধারণত 7.1 থেকে বা 7 থেকে যেটাই বলি না কেন,
7.1 থেকে সাধারণত 10 এর মধ্যে থাকে বা 7 থেকে 10 এর মধ্যে বলা যায়, একই সমস্যা নাই। এইজন্য দেখো ৭ এর পর থেকে কিন্তু আবার কার্ভ হওয়া শুরু হইছে। আচ্ছা, আমি একটু ভুল করছি। আমি এই কার্ভটাকে না অনেক কম করছি। একটু ওয়েট করো, দেখো আমি ঠিক করে দিচ্ছি তোমাকে এটা। আচ্ছা, দেখো স্যার, আমি এখানে ভুল করে ফেলছিলাম কি, আমি এটাকে একদম নিচে নামায় ফেলছি। এত নিচে নামবে না। এটা আরেকটু উপরে উঠবে। দেখো আমি বুঝায় বলি। উপর থেকে যেহেতু আমি কি ফালাচ্ছি? ক্ষার ফালাচ্ছি। তো যখন ৩ এ আসবে, ৩ এ আসলে কিন্তু সমস্ত অ্যাসিডগুলি, স্ট্রং অ্যাসিডগুলি শেষ। যেহেতু উপর থেকে ক্ষার ফালাচ্ছি এবং উইক ক্ষার, তাহলে আর ১ ফোঁটা যদি উইক ক্ষারও পড়ে, দ্রবণে কিন্তু আর অ্যাসিড নাই, স্ট্রং অ্যাসিড নাই। তাহলে উপর থেকে যদি আর ১ ফোঁটাও উইক ক্ষার পড়ে, তাহলে সেটা জাম্প করে কোথায় চলে যাবে? সেটা জাম্প করে চলে যাবে কিন্তু ৭ থেকে ১০ এর মধ্যে। কারণ দেখো আমরা জানি যে উইক ক্ষারের রেঞ্জ কত? ৭ থেকে ১০ না? এই দেখো ৭ থেকে ১০ এর মধ্যে কিন্তু চলে গেছে। ১৪ তে কিন্তু উঠে নাই। দেখছো আমার কার্ভ কিন্তু ১৪ পর্যন্ত উঠে নাই। দেখছো? ১৪ পর্যন্ত কিন্তু উঠে নাই। তাহলে এবার ৭ থেকে ১০ এর মধ্যে যদি চলে যায়, ওই আগের মতো আবার কমন আয়ন ইফেক্ট এর কারণে আস্তে, আস্তে এটা কার্ভ হবে। আর এই জায়গাটা দেখছো? খাড়া হয়ে গেছে, লম্বা হয়ে গেছে রেঞ্জ। কথা বুঝতে পারছি স্যার? কথা ক্লিয়ার? এবার দেখো স্যার, মনোযোগ দিয়ে শোনো। এর পরেরটা ঠিক উল্টো। কেমন? পিএইচ এন্ড পয়েন্টটা একটু পরে বুঝাচ্ছি, একটু ওয়েট করো। এর পরেরটা ঠিক উল্টো। কেন? কারণ দেখো আমি এখানে উইক বেস নিছি। উইক বেস মানে কি? দুর্বল ক্ষার। দুর্বল ক্ষারের রেঞ্জ কত? ১০ থেকে ১৪। সরি ১০ থেকে ১৪ না, ৭ থেকে ১০। এই দেখো আমি স্টার্ট কিন্তু ৭ থেকে ১০ এর মধ্যে করছি। ঠিক আছে? ৭ থেকে ১০ এর মধ্যে করলে যত তুমি অ্যাসিড এড করবে আস্তে, আস্তে নিচে নামবে, নিচে নামবে, নিচে নামবে। যখনই ৭ এ আসবে, তখন কিন্তু সব দুর্বল ক্ষার শেষ। দুর্বল ক্ষার কিন্তু শেষ। এবার স্ট্রং অ্যাসিড পড়তেছে যেহেতু উপর থেকে, তাহলে আর ১ ফোঁটাও যদি স্ট্রং অ্যাসিড পড়ে, তাহলে সে কি জাম্প করে ৩ এ চলে আসবে না? ৩ এ চলে এসে আস্তে, আস্তে আবার কার্ভ হয়ে যাবে না? এই যে দেখো ৩ এ চলে আসার পরে আস্তে, আস্তে কিন্তু সে আবার কার্ভ হইছে। আমি কি কথা বুঝতে পারছি বাবা? আশা করি বুঝতে পারছি। এবার একটু মনোযোগ দাও। এন্ড পয়েন্টটা আমি একটু বুঝাই। এন্ড পয়েন্ট দ্বারা কি বুঝাইছি? এন্ড পয়েন্ট দ্বারা বুঝানো হইছে, এন্ড পয়েন্ট দ্বারা বুঝানো হইছে কোথায় পিএইচটা শেষ হয়ে যাবে। কোথায় পিএইচ কি হবে স্যার? শেষ হয়ে যাবে। দেখো, যেহেতু স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেজের বিক্রিয়া করাচ্ছ, তাহলে স্ট্রং অ্যাসিড আর উইক বেজ যদি বিক্রিয়া করে, কে জিতবে বলো তো বিক্রিয়ার মধ্যে? অবশ্যই স্ট্রং অ্যাসিড জিতবে। স্ট্রং অ্যাসিড মানে অ্যাসিড শক্তিশালী, আর উইক বেজ এদের মধ্যে যদি বিক্রিয়া করাও, তাহলে অবশ্যই স্ট্রং অ্যাসিডটা জিতবে। তাই না স্যার? কারণ কি? অ্যাসিড স্ট্রং আর বেজটা উইক। উইক বেজ দুর্বল, শেষ হয়ে যাবে। স্ট্রং অ্যাসিডের সাথে সামনে টিকতে পারবে না। তাহলে পিএইচ এর রেঞ্জ কত? ৭ এর থেকে কি কম হওয়া উচিত না স্যার? কারণ তুমি একবার চিন্তা করো, আমি তোমাকে আরেকবার জিনিস একটু বুঝাই। এটা মনে করো স্ট্রং অ্যাসিড আর উইক বেস মিলা বিক্রিয়া করতেছে। উইক বেস। তাহলে উইক বেসগুলি সব শেষ হয়ে যাবে। স্ট্রং অ্যাসিডগুলি টিকে থাকবে। স্ট্রং অ্যাসিড যদি টিকে থাকে, তাহলে পিএইচ এর রেঞ্জ কি ৭ থেকে কম হবে না? এইজন্য দেখো এন্ড পয়েন্ট ৭ এর নিচে। দেখছো? এন্ড পয়েন্ট কিন্তু ৭ এর নিচে। আমি ৭ এর নিচে যেকোনো এক জায়গায় ধরতে পারি। ৩ থেকে ৭ এর মধ্যে যেকোনো এক জায়গায় ধরতে পারি। আবার ৭ এর নিচে বলতে ওই ০ থেকে ৩ এর মধ্যে চলে আসিও না। এন্ড পয়েন্ট হবে কত তাহলে? ৭ থেকে ৩ এর মধ্যে বা ৩ থেকে ৭ এর মধ্যে। কথা কি বুঝতে পারছি বাবা? আশা করি তুমি বুঝছো। সো এই জায়গাটা আমি একটু আবার মুছে দেই। আচ্ছা, ওকে। এবার দেখো, আমি তোমাকে বলছিলাম না কবির স্যারের বইয়েরটাও তোমাদেরকে শেখাবো। দেখো কবির স্যারের বইয়েরটা দেখাই। কবির স্যারের বইয়ে এটা দেখানো হইছে। কবির স্যারের বইয়ে কোন গ্রাফটা দেখানো হইছে স্যার? এই যে এখন যে গ্রাফটা দেখতে পাচ্ছ এটা। দেখো তো এই গ্রাফ আর এই গ্রাফটা কি সেইম না? সেইমই কিন্তু। কিভাবে? এখানে শুরু হইছে ০ থেকে ৩ এর মধ্যে। এই দেখো আমিও কিন্তু স্টার্ট করছি ০ থেকে ৩ এর মধ্যে। এই যে স্টার্ট কিন্তু ০ থেকে ৩ এর মধ্যে। দেখছো? এরপর আস্তে, আস্তে উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপরে উঠতেছে। যত তুমি ক্ষার এড করতেছো, উপরে উঠতেছে, উপরে উঠতেছে। দেখো এখানে তোমার ৭ এর পরে গিয়া দাগটা আস্তে, আস্তে বাঁকা হওয়া শুরু হইছে না? এই দেখো এখানেও ৭ এর পরে গিয়ে দাগটা আস্তে, আস্তে বাঁকা হওয়া শুরু হইছে। কথা কি বুঝতে পারছি স্যার? তাহলে তুমি চিত্রটা এইভাবে আঁকো অথবা এইভাবে আঁকো, একই কিন্তু। আচ্ছা, আমি কবির স্যারের বই থেকে এই চিত্রটা কিন্তু, এই যে এই চিত্রটা কিন্তু এই চিত্রের অনুসারে আঁকছি। তোমরা চাইলে আবার এই চিত্রের অনুসারেও কবির স্যারের বই থেকে আবার আরেকটা আঁকতে পারো। ওটা আমি আর আঁকলাম না, ওটা একদম সহজ। ঠিক উল্টা হবে। বুঝতে পারি নাই স্যার? উল্টা হয়ে যাবে। একটু ওয়েট করো। আশা করি বুঝছো স্যার। আরেকবার কি একটু বুঝাবো? আরেকবার একটু বুঝাই দিই। দেখো যেহেতু তুমি
স্ট্রং অ্যাসিডকে নিচ্ছ নিচে, মানে পিএইচ মিটার কার রেটিং দিবে আগে? স্ট্রং অ্যাসিডের রেটিং দিবে। তাহলে দেখো স্ট্রং অ্যাসিডের রেটিং কত থেকে কত পর্যন্ত হবে? 0 থেকে 3 এর মধ্যে। এই দেখো আমার দাগটা স্টার্ট কিন্তু 0 থেকে 3 এর মধ্যে হইছে। আস্তে, আস্তে উপরের দিকে বাড়তে 7 এ গিয়ে এসে পড়ছে কিন্তু। এরপরে কিন্তু কমন আয়ন ইফেক্টের কারণে আস্তে, আস্তে বৃদ্ধি পাইছে। আশা করি তুমি বুঝছো। এবার আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস বুঝায় দেই। তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের প্রশমন বিন্দু কত হবে? 7 এর নিচে। একটু আগে তো সেটা বুঝাইলাম। কেন? কারণ তীব্র অ্যাসিড যেহেতু শক্তিশালী, তাহলে অ্যাসিডটাই আল্টিমেটলি কি হবে? জিতবে। আর ক্ষার যেহেতু দুর্বল ক্ষারক কি আগেভাগে শেষ হয়ে যাবে না? তাহলে অ্যাসিড যেহেতু শক্তিশালী এজন্য পিএইচ এর রেঞ্জ কত হবে? প্রশমন বিন্দু কত হবে? 7 এর নিচে হবে। কথা ক্লিয়ার স্যার? এবার দেখো এর পরেরটা একটু বুঝার চেষ্টা করো। পরেরটা কিন্তু আবার ইম্পোর্টেন্ট বাবা। এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে একটা তীব্র অ্যাসিড এবং আ ক্ষারকের তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষারকের মানে এই যে এটার কথা বলতেছি। তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষারকের ইয়াতে কি বলে? টাইট্রেশন এ তুমি কোন নির্দেশক ব্যবহার করবা? আমি তো তোমাকে শিখাইয়ে আসছি বাবা। নির্দেশক কোনটা ব্যবহার করবা সেটা কিসের উপরে ডিপেন্ড করে? ডিপেন্ড করবে হচ্ছে তোমার গ্যাপের উপরে। কিসের গ্যাপ বাবা? দেখো, তুমি যে অ্যাসিডটা ব্যবহার করছো, মনোযোগ দাও। তুমি যে অ্যাসিডটা ব্যবহার করছো স্ট্রং অ্যাসিড, সে অ্যাসিডের রেঞ্জ কত থেকে কতর মধ্যে? সে অ্যাসিডের রেঞ্জ হচ্ছে 0 থেকে 3 এর মধ্যে। আর যেই উইক বেসটা ইউজ করতেছো, সেটার রেঞ্জ কত থেকে কতের মধ্যে? 7.1 থেকে 10 এর মধ্যে। তাই না? তাহলে এই ২ টার মাঝখানে যে গ্যাপ থাকবে, সেই গ্যাপটাই হবে তোমার নির্দেশকের গ্যাপ। নির্দেশক। কথা বুঝাতে পারি নাই। দেখো স্যার, স্ট্রং অ্যাসিড কত? 0 থেকে 3 এর মধ্যে না? আর উইক বেস কত? ৭ থেকে ১০ এর মধ্যে না? ৭.1 বা ওই যে ৭ ধরি একই। ৭ থেকে ১০ এর মধ্যে না? তাহলে এই ২ টার মধ্যে যে গ্যাপ, এই যে ৩ আর ৭ এর মধ্যে যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে যেসব নির্দেশকের পিএইচ আছে, তাদেরকেই ব্যবহার করা যাবে। দেখি তো কোন নির্দেশক আছে? কি বলছি? ৩ থেকে ৭ এর মধ্যে গ্যাপটা কিন্তু, তাই না? দেখি ৩ থেকে ৭ এর মধ্যে কে আছে? এটা কিন্তু ৩ থেকে ৭ এর মধ্যে নাই, এটাও নাই। এটাও কিন্তু ৩ থেকে ৭ এর মধ্যে নাই। এইটা কিন্তু ৩ থেকে ৭ এর মধ্যে আছে। এটা ৩ থেকে ৭ এর মধ্যে আছে? এটাও ৩ থেকে ৭ এর মধ্যে বলা যায় না। কারণ এটা 8.4 চলে গেছে। এটা একটুক ৭ এর মধ্যে আছে। কিন্তু তারপরেও এটা ইউজ করতে পারব না আমরা। কারণ এটা আসলে বলতে গেলে ৩ থেকে ৭ এর মধ্যে নাই। এটাও কিন্তু ৩ থেকে ৭ এর মধ্যে নাই। এটাও কিন্তু ৩ থেকে ৭ এর মধ্যে নাই। এইটা পুরাপুরি ৩ থেকে ৭ এর মধ্যে আছে এবং এইটাও কিন্তু পুরাপুরি ৩ থেকে ৭ এর মধ্যে আছে। তার মানে দেখছো কোন নির্দেশক? মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ। মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ। দেখি আমি কোন নির্দেশক লিখে রাখছি? আমি কিন্তু এই দেখো স্যার, আমি কিন্তু মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জই কিন্তু মানে লিখে রাখছি নির্দেশক। তাহলে ব্যবহৃত নির্দেশক আমি কি লিখে রাখছি? মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেঞ্জ। বুঝছো স্যার কিভাবে ফাইন্ড আউট করলাম? আরেকবার একটু বুঝাই। দেখো, তোমার একটা হচ্ছে ৩ থেকে ০ থেকে ৩ আরেকটা হচ্ছে ৭ থেকে ১০। তাহলে তোমার মাঝখানের রেঞ্জ কত? মাঝখানের রেঞ্জ হচ্ছে ৩ থেকে ৭। কথা বুঝতে পারি নাই? ৩ থেকে ৭ হচ্ছে ৩ থেকে ৭ এর মধ্যে কোন পিএইচ পড়ে? ৩ থেকে ৭ এর মধ্যে কোন নির্দেশক পড়ে? সরি, পিএইচ পড়ে না। ৩ থেকে ৭ এর মধ্যে কোন নির্দেশক ব্যবহৃত হয়? দেখো তো। এই দেখো, সেসব নির্দেশক ব্যবহৃত হয় যারা মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ। লিখেই তো রাখছি বর্ণ পরিবর্তনে পিএইচ পরিসর। মানে যাদের পিএইচ পরিসর ৩ থেকে ৭ এর মধ্যে হবে তারাই তো ব্যবহার করতে পারবো। আর ৩ থেকে ৭ এর মধ্যে কারা আছে? মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ ছাড়া কিন্তু আর কেউ নাই। কথা কি ক্লিয়ার স্যার? আশা করি তুমি বুঝছো। তো চলো, এটা যেহেতু শেষ, এর পরেরটা বুঝায় দেই। আচ্ছা, ওকে। আচ্ছা, সান্না এখানে একটা জিনিস খেয়াল করি নাই। আমি এখানে একটা জিনিস ভুল লিখে ফেলছি। আমি এখানে লিখছি যেকোনো নির্দেশক এই রেঞ্জের মধ্যে পড়ে। না, যেকোনো নির্দেশক এই রেঞ্জের মধ্যে পড়বে না। আমি এটা ভুল লিখে ফেলছি। ওই আগেরটা থেকে কপি করছি তো এইজন্য। এটার মধ্যে এই রেঞ্জের মধ্যে কোন নির্দেশক পড়বে বাবা? একমাত্র মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। মিথাইল রেড। তার মানে এই ২ টা নির্দেশকের যেকোনো একটা নির্দেশক ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। কথা ক্লিয়ার স্যার? আশা করি তুমি বুঝছো। চলো এবার পরেরটা ইউজ করি। মানে পরেরটা বুঝাই তোমাদেরকে। পরেরটা হচ্ছে উইক অ্যাসিড এবং স্ট্রং বেস। এটা বুঝতে আশা করি আর কষ্ট হবে না যেহেতু এতগুলি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিছি। উইক অ্যাসিডটাকে মনে করো আমি ব্যবহার করলাম কনিক্যাল ফ্লাস্কের মধ্যে। আর স্ট্রং বেসকে ব্যবহার করলাম হচ্ছে বুরেটের মধ্যে। তাহলে কি হবে দেখো তো স্যার?
যখন তুমি পিএইচ মিটারটা রাখবা, পিএইচ মিটার রেটিং দিবে কত? যেহেতু এটা উইক অ্যাসিড, রেটিং দিবে কত থেকে কত জানো? উইক অ্যাসিডের রেটিং এটা হচ্ছে ৩ থেকে ৭ এর মধ্যে। তাহলে ৩ থেকে ৭ এর মধ্যে থেকে দেখো আমি স্টার্ট করছি দাগটা। যত তুমি উপর থেকে কি বেজ এড করতে থাকবা, তত দেখো আস্তে, আস্তে উপরের দিকে উঠতেছে, উঠতেছে, উঠতেছে। যখন ৭ এ এসে পড়ছে, যখন ৭ এ এসে পড়ছে, তখন কিন্তু জাম্প করছে। দেখছো? সোজা জাম্প করছে। কারণ কি? কারণ এখানে তুমি স্ট্রং বেস ব্যবহার করতেছো। স্ট্রং বেস কত থাকে? ১০ এ না? এই দেখো ১০ থেকে কার্ভটা দাগটা আস্তে, আস্তে কার্ভ হওয়া শুরু হইছে। দেখছো? ১০ থেকে আবার কার্ভ হইছে। একটু মনোযোগ দিয়ে দেখো স্যার, আমি আরেকবার একটু বুঝিয়ে দিই তোমাকে। একটু ওয়েট করো, আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাকে। সহজ তো, এগুলি কঠিন কিচ্ছুই না। ওকে, দেখো। যেহেতু স্ট্রং অ্যাসিড আছে, সরি উইক অ্যাসিড আছে কোথায়? উইক অ্যাসিডে আছে হচ্ছে গিয়ে আমার কনিক্যাল ফ্লাস্কে। তাহলে সে রেঞ্জ কত থেকে কত দিবে? ৩ থেকে ৭ এর মধ্যে। যেহেতু সে উইক, আস্তে, আস্তে যত তুমি স্ট্রং বেস ফালাতে থাকবা উপর থেকে, পিএইচ উপরের দিকে উঠবে, উঠবে, উঠবে। যখনই ৭ এ আসবে তখন তো আর স্ট্রং উইক অ্যাসিড নাই। তখন কিন্তু কনিক্যাল ফ্লাস্কে আর উইক অ্যাসিড নাই। এজন্য জাম্প করে সে উপরের দিকে উঠে যাবে লম্বা হয়ে, সোজা হয়ে, খাড়া। যেহেতু স্ট্রং বেস ফালাচ্ছ, স্ট্রং বেসের পিএইচ রেঞ্জ কত থেকে কত? ১০ থেকে ১৪। এই দেখো খাড়া লম্বা ১০ পর্যন্ত চলে গেছে কিন্তু। এবার ১০ থেকে আস্তে, আস্তে আবার বাঁকা হয়ে বা কার্ভ হয়ে কিন্তু সামনে আগাইছে। ক্লিয়ার স্যার? ওই যে কমন আয়ন ইফেক্টের কারণে। আমরা কিন্তু এগুলি পড়ে আসছি ভালো করে। এবার একটু স্যারের দিকে তাকাও, মনোযোগ দাও বাবা। এটার এন্ড পয়েন্ট কিভাবে খুঁজে পাইলাম আমি? আমি এন্ড পয়েন্ট বলছি ৭ এর থেকে বেশি। কেন ৭ এর থেকে বেশি? কারণ এবার উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেস বিক্রিয়া করতেছে। উইক অ্যাসিড আর স্ট্রং বেজের মধ্যে যদি বিক্রিয়া করে, কে জিতবে বলো তো? স্ট্রং বেজের জিতবে না? স্ট্রং বেজ জিতবে। তাহলে স্ট্রং বেজ যদি জিতে, তাহলে বেজের ঘনমাত্রা সরি পিএইচ কতর মধ্যে থাকে? ৭ এর উপরে থাকে না বেজের পিএইচ? এজন্য এন্ড পয়েন্ট ৭ এর বেশি। দেখছো এন্ড পয়েন্ট ৭ এর বেশি। কথা বুঝতে পারি নাই। আরেকবার একটু বুঝাই বাবা। দেখো এই যে এইখানে মনে করো আমি স্ট্রং বেজকে নিলাম এবং উইক অ্যাসিডকে নিলাম। বিক্রিয়া করলে তো উইক অ্যাসিড খুব দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু স্ট্রং বেস তো থেকে যাবে। স্ট্রং বেস থেকে যাবে না? কারণ স্ট্রং বেস যেহেতু শক্তিশালী, স্ট্রং বেস থেকে গেলে পিএইচ এর রেঞ্জ কত হবে? পিএইচ এর রেঞ্জ ৭ এর থেকে বেশি হবে। ৭ এর বেশি। কথা বুঝতে পারছি স্যার? পিএইচ এর রেঞ্জ কি হবে? ৭ এর বেশি। আচ্ছা একটা কথা বলি বাবা, একটা কথা বলি। এই বিষয়টা না, এই যে আমি বললাম না স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেস বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে যেহেতু স্ট্রং বেস শক্তিশালী, আর যেহেতু উইক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, তাহলে উইক অ্যাসিড যেহেতু দুর্বল, এজন্য পিএইচ এর রেঞ্জ ৭ এর থেকে বেশি হবে। আসলে বিষয়টা এভাবে কাজ করে না। বিষয়টা কিভাবে কাজ করে ওটা আসলে আমি তোমাদের বিস্তারিত এখন বলতে চাচ্ছি না। বলতে গেলে আরো অনেক কিছু বুঝাতে হবে। এটা আমি জাস্ট তোমাকে একটা মনে রাখার কৌশল শিখাচ্ছি। যেহেতু বেসটা স্ট্রং, বেসটা যেহেতু স্ট্রং, তাহলে বেজের পিএইচ কত থাকে? ৭ এর উপরে থাকে। এজন্য ৭ এর থেকে বেশি হবে এন্ড পয়েন্ট। কথা বুঝতে পারছি? বিষয়টা কিভাবে কাজ করে সেটা আমি তোমাদের যেহেতু বুঝাতে চাচ্ছি না, এজন্য জাস্ট আমি শর্টকাট এখানে বুঝিয়ে দিছি। তারপরে যদি একটু ছোট্ট করে বলে দেই, তাহলে ঘটনাটা কি ঘটে সেটা একটু বলে দেই স্যার। ঘটনা হচ্ছে যখন এরা দুজন বিক্রিয়া করে, তখন বিক্রিয়ায় না, বিক্রিয়া শেষে OH আয়ন অবশিষ্ট থাকে, OH মাইনাস। আর OH মাইনাস অবশিষ্ট থাকলেই তো সেটা ক্ষার হবে। দ্যাটস ওয়াই পিএইচ এর রেঞ্জ ৭ এর থেকে বেশি হয়। ছোট্ট করে বলে দিলাম স্যার, কিভাবে OH থাকে, কেন থাকে, এগুলি আর বললাম না। ওকে? বাবারে, এবার দেখ, তুই যদি এটা বুঝে যাস, এটা কি তোর জন্য কোনো ব্যাপার? ঠিক আগেরটার উল্টা। আমি আর বুঝাইলাম না। তারপর ছোট্ট করে বলে দেই, যেহেতু স্ট্রং বেস নিছি কনিক্যাল ফ্লাস্কে, স্ট্রং বেস কত থেকে কতর মধ্যে থাকে জানো? স্ট্রং বেস থাকে হচ্ছে ১০ থেকে ১৪, ১০ থেকে ১৪। আর এইজন্য আমার দেখো কার্ভটা শুরু হইছে ১০ থেকে ১৪ থেকে, আস্তে, আস্তে নিচের দিকে নাইমা, যেহেতু উইক অ্যাসিড শেষ হয় কত থেকে কত? ৭ থেকে ৩। এই দেখো ৭ এর পরে কার্ভটা আস্তে, আস্তে বাঁকানো শুরু হইছে। আর এই দেখো ১০ থেকে ৭ পর্যন্ত আমার কি ছিল? একদম লম্বা-লম্বি সোজা ছিল। কথা বুঝতে পারছি বাবা? আশা করি তুমি বুঝছো। এবার দেখো, এবার ওই কবির স্যারের বইয়েরটা দেখাই দেই। ওই সেম কবির স্যারের বইয়েরটাও একই রকমই। কবির স্যারের বইটা আমি এই চিত্র অনুসারে আঁকছি, তাই না বাবা? তাহলে এই চিত্র অনুসারে যদি আঁকি, তাহলে এখানে কত? ৩ থেকে ৭ এর মধ্যে না? এই দেখো আমার এই দাগটাও কিন্তু ৩ থেকে ৭ এর মধ্যে থেকে স্টার্ট হইছে। আস্তে, আস্তে গিয়ে এই দেখো ৭ পর্যন্ত খাড়া গেছে। এরপর দেখো ১০ পর্যন্তও খাড়া গেছে। দেখো এখানে ১০ পর্যন্ত। আমি এখানে ৭ থেকে শুরু করে ১০ পর্যন্ত খাড়া টান দিছি না? হ্যাঁ? এখানেও দেখো এই যে ৭ থেকে শুরু করে ৭ থেকে, আচ্ছা এখানে একটু ভুল এঁকে ফেলছি। এখানে ৭ থেকে শুরু করে খাড়া হবে। আমি এর আগেই খাড়া করে ফেলছি। একটু সময় দাও স্যারকে। আমি এটা ভুল করে ফেলছি বাবা, সরি।
খেয়াল করি নাই। এটা এরকম হবে। ৩ থেকে ৭ এর মধ্যে না? তাহলে আস্তে, 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 আস্তে উপর দিকে উঠবে। এই দেখো এইভাবে। দেখছো? এবার ঠিক আছে। এবার পারফেক্ট। কেন? আমার এখানে আম কত মানে খাড়া দাগ কতটুকু থেকে কতটুকুর মধ্যে ছিল? ৭ থেকে ১০ এর মধ্যে? এই যে দেখো আমার ৭ থেকে ১০ এর মধ্যে কিন্তু খাড়া দাগ আছে। এরপরে কিন্তু দেখো আস্তে, আস্তে আবার বাঁকানো শুরু হইছে। এই দেখো এখানেও আস্তে, আস্তে বাঁকানো শুরু হইছে। তো এই কার্ভ আর এই কার্ভ তো সেইমই। কথা বুঝতে পারছি বাবা? আশা করি তুমি বুঝছো। আচ্ছা দেখো, তাহলে এবার যে জিনিসটা বাকি সেটা হচ্ছে গিয়ে আ দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারকের প্রশমন বিন্দু তো ৭ এর বেশি। এটা তো দেখলামই এই যে ৭ এর বেশি। দেখো আমি এটা এখানে লিখে রাখছি। এই যে দেখো এটা ৭ এর বেশি। ওকে? এবার দেখো কোন নির্দেশক ব্যবহার করবা তুমি? ব্যবহৃত নির্দেশক। এটা দেখো আমি আবারও তোমাকে বলি ব্যবহৃত নির্দেশক কার উপরে ডিপেন্ড করে? রেঞ্জের উপরে। রেঞ্জটা কত থেকে কত? তোমার রেঞ্জটা হচ্ছে যেহেতু তুমি স্ট্রং অ্যাসিড ব্যবহার করতেছো, না সরি উইক অ্যাসিড ব্যবহার করতেছো তাহলে সেটা হচ্ছে ৩ থেকে ৭। আর স্ট্রং বেস যেহেতু ব্যবহার করতেছো সেটা হচ্ছে ১০ থেকে কত যেন? ১৪। তো এই ২ টার মধ্যে যে রেঞ্জ হবে সেটাই হচ্ছে তোমার নির্দেশকের নির্দেশক, নির্দেশক। ঠিক আছে? তাহলে ৭ থেকে ১০ এর মধ্যে থাকে। ৭ থেকে ১০ এর মধ্যে থাকে এমন একজনকে তোমার সিলেক্ট করতে হবে। কথা কি বুঝতে পারছি স্যার? এমন একজন নির্দেশক যে ৭ থেকে ১০ এর মধ্যে থাকে। তাহলে দেখি কে, কে থাকে ৭ থেকে ১০ এর মধ্যে? ৭ থেকে ১০ এর মধ্যে এই যে এটা কিন্তু ৭ থেকে ১০ এর মধ্যে আছে। তার মানে এটাকে ব্যবহার করা যাবে। ৭ থেকে ১০ এর মধ্যে এটাও কিন্তু আছে। এটাকেও ব্যবহার করা যাবে। এরপরে ৭ থেকে ১০ এর মধ্যে এইটাও আছে। এটাকেও ব্যবহার করা যাবে। আম ৭ থেকে ১০ এর মধ্যে ফেনল রেড এটাও ব্যবহার করা যাবে। ৭ থেকে ১০ এর মধ্যে এটা নাই। এটাকে ব্যবহার করা যাবে না। এটা যাবে না। এর পরেরটাও মেবি যাবে না। ৭ থেকে ১০ যেহেতু যাবে না। যাই হোক, দেখো আমি কিন্তু ফাইন্ড আউট করে ফেলতে পারছি। মূলত আমার কাকে, কাকে প্রয়োজন। আমি বলতে পারি যে এখানে ইম্পোর্টেন্টলি বলতে পারি যে ফেনফথেলিনই কিন্তু বলা যায় ৭ থেকে ১০ এর মধ্যে সবচেয়ে কার্যকরী। কথা কি আমি বুঝতে পারছি স্যার? ফেনফথেলিন ৭ থেকে ১০ এর মধ্যে সবচেয়ে বেশি কার্যকারী, তাই না? আ ফেনফথেলিন ৭ থেকে ১০ এর মধ্যে সবচেয়ে বেশি যেহেতু কার্যকরী, তার মানে আমি এখানে ব্যবহার করব ফেনফথেলিন। এখানে কাকে ব্যবহার করব স্যার? এই দেখো ৭ থেকে ১০ এর মধ্যে ফেনফথেলিন আছে। এই যে 8.2 থেকে সে 9.8 এর মধ্যে। বা এই দেখো আরেকটা জায়গায় লেখা 8 থেকে 10 এর মধ্যে। তার মানে আমি কাকে ব্যবহার করব বাবা? আমি ব্যবহার করব হচ্ছে ফেনফথেলিন। দেখো আমি লিখে রাখছি নিচে। অন্যগুলোও ব্যবহার করা যাবে কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ফেনফথেলিনকেই। অন্যগুলো যে ব্যবহার করা যাবে না তা না। যে দেখো ৭ থেকে ১০ এর মধ্যে আর কে, কে আছে? ৭ থেকে ১০ এর মধ্যে এই যে ক্রিসল রেডও তো আছে ৭ থেকে ১০ এর মধ্যে। তাহলে এটাও ব্যবহার করা যাবে। ফেনল রেডও আছে ৭ থেকে ১০ এর মধ্যে। ফেনল রেড যদিও ৭ থেকে ১০ এর মধ্যে সরাসরি নাই। আ সে আছে 8 পয়েন্ট সে আছে কিন্তু 6.8 থেকে 8.4 তাও বলা যায় ৭ থেকে ১০ এর মধ্যে বলা যায়। কিন্তু সবচেয়ে পারফেক্টলি ৭ থেকে ১০ এর মধ্যে আছে হচ্ছে 8.2 থেকে 9.8 পর্যন্ত। তার মানে ফেনফথেলিনের কথা বলতেছি আরকি। ঠিক আছে স্যার? তাহলে আমরা এখানে মোস্ট অফ দ্যা টাইম ফেনফথেলিনকেই যেহেতু ব্যবহার করি, তাহলে দেখো, এখানে দেখো আমি কাকে লিখে রাখছি? এই দেখো ফেনফথেলিনকে ব্যবহার করব। ব্যবহৃত নির্দেশক কে স্যার? ফেনফথেলিন। কেন ব্যবহার করব তাকে? কারণ দেখো সে আমার পিএইচ রেঞ্জের মধ্যে আছে। সে আমার পিএইচ এর রেঞ্জের মধ্যে আছে। পিএইচ এর রেঞ্জ কত? এই যে পিএইচ এর রেঞ্জ ছিল ৭ থেকে ১০ এর মধ্যে। তাই না? এই যে এই রেঞ্জের মধ্যে ফেনফথেলিন ব্যবহার করা যায়। আমি কি কথা বুঝতে পারছি বাবা? ওকে, তাহলে আর ফাইনালি একটা থাকে। এই একটাটা কি বলতো? এই একটা হচ্ছে উইক অ্যাসিড এবং উইক বেস। বাবা এটা খুবই সহজ। উইক অ্যাসিড এবং উইক বেস অনির্ণেয়। মানে একে ব্যবহার করা যায় না। অনেকগুলি রিজন আছে। উইক অ্যাসিড, উইক বেস কেন অনির্ণেয়? ছোট্ট করে যদি একটু বলি, তাহলে হয় কি? একটা উইক অ্যাসিড এবং উইক বেসের মধ্যে এই যে আ প্রশমন রেখাটা, এই যে এই লম্বা যে খাড়া যে রেখাটা, এই রেখাটা এতই ক্ষুদ্র যে এটা বের করা আর যায় না। কথা বুঝতে পারছি স্যার? এটা অনেক বেশি ক্ষুদ্র। উইক অ্যাসিড এবং উইক ক্ষারের মধ্যে প্রশমন রেখাটা অনেক বেশি ক্ষুদ্র। এইজন্য কখন যে তোমার টাইট্রেশন শেষ হয়ে যাবে এটা তুমি টেরও পাবা না। কথা বুঝতে পারছি? এইজন্য সাধারণত আমরা এটা এই নির্দেশকটা বের করি না এবং বা ব্যবহার করি না। কথা বুঝতে পারছি? নির্দেশক না, I mean এই টাইট্রেশনটা আমরা সাধারণত করি না। এজন্য লেখা আছে অনির্ণেয়। আশা করি তোমরা আজকের ক্লাস সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাস এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।